মার্কিন শুল্ক নিয়ে প্রতিযোগীদের তুলনায় ভালো অবস্থানে বাংলাদেশ, বলছেন অর্থনীতিবিদরা। দেশের স্বার্থ রক্ষা করে বাণিজ্য চুক্তি। বাংলাদেশের চাইতে ভারতের যে শুল্ক সেটি বেশি, তো এই কারণে দেখা যাবে কি যে বাংলাদেশ ভারতের তৈরি পোশাকের বাজারে কিছুটা হয়তো দখল করতে পারবে। দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত করার কোনো উপাদান থাকলে আমরা সেই চুক্তিতে উপনীত হব না, এটাই তো স্বাভাবিক। আমাদের নিজস্ব স্বার্থ জলাঞ্জলি দেওয়ার কোনো সুযোগই নেই। 5 আগস্টের মধ্যেই ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র, জানালেন তথ্য উপদেষ্টা। ইস্যুটিকে গণ আকাঙ্ক্ষায় বাঁচিয়ে রাখার জানায় সাধুবাদ। 24 বিভিন্ন কারাগার থেকে পালানো 700 আসামির খোঁজ নেই এখনো, যাদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী 70 জন, ধরতে 5 মামলা। গাইবান্ধা স্কুল ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম, বিমে দেখা দিয়েছে ফাটল, ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। গাজায় কেবল খাবার আনতে গিয়ে প্রাণ গেল প্রায় 1400 ফিলিস্তিনির, বেশিরভাগই গুলি করে হত্যা, বলছে জাতিসংঘ। এবং টাইগারদের ডাগ আউটে আরো লম্বা সময় দেখা যাবে কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। 27 সালের নভেম্বর পর্যন্ত চুক্তি নবায়ন। দর্শক শুভ সকাল, সংবাদ সকালে দেখছিলেন শিরোনামগুলো। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের স্বার্থ বিসর্জনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার পরে দুই দেশের যৌথ বিবৃতি সহ সব বিষয় জানানো হবে। গোপন চুক্তির প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু বিষয় আন্তর্জাতিক বিধিতে নির্দিষ্টভাবে গোপন থাকে, যাতে তৃতীয় কোনো দেশ বিষয়গুলোতে হস্তক্ষেপ করতে না পারে। তবে এর মাধ্যমে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করা হয়নি বলে নিশ্চিত করেন বাণিজ্য উপদেষ্টা। আপনি অবতারণা করলেন যে আমরা একটা গোপনীয়তার চুক্তি করেছি। এটা শুধু আন্তর্জাতিক নীতিতে তো নির্দিষ্ট, এমনকি যদি আপনি স্থানীয়ভাবেও কোনো চুক্তি দেখেন, যখন দুটো ব্যবসায়িক সংগঠন বা ব্যাংক, বিমা, এরা যখন কোনো চুক্তিতে উপনীত হয়, এনডিএ বা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এটা খুবই একটা স্বাভাবিক বিষয়। এর মাধ্যমে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত করার কোনো উপাদান থাকলে আমরা সেই চুক্তিতে উপনীত হব না, এটাই তো স্বাভাবিক। বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর 15% কমিয়ে যুক্তরাষ্ট্রের 20% শুল্ক আরোপের ঘোষণা বাংলাদেশের ইতিহাসে বাণিজ্যিক আলোচনার এক বড় দৃষ্টান্ত, বলছেন বিশেষজ্ঞরা। জানান, প্রতিযোগী দেশগুলোর মধ্যে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ, তবে ভিন্ন মত দিচ্ছেন অনেকে। জানান, এই শুল্ক হারের বিপরীতে যুক্তরাষ্ট্রকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার তুলনায় অর্জন কম। এমন পরিস্থিতিতে বিকল্প বাজার খোঁজার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশের প্রতিনিধি দলের 3 দিন বৈঠক শেষে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর 15% কমিয়ে 20% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি মাস থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত। নতুন এই শুল্ক আরোপ নিয়ে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বিআইআইএসএস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির জানান, বাংলাদেশের ইতিহাসে বাণিজ্যিক আলোচনার এক বড় দৃষ্টান্ত এটি। প্রতিযোগী দেশগুলোর মধ্যে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাণিজ্যিক ঘাটতি কমলে পাল্টা শুল্ক আরো কমানোর আলোচনার সুযোগ রয়েছে বলেও জানান তিনি। বাণিজ্য ঘাটতি কমবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, তখন কিন্তু আমাদের জন্য আবার সুযোগ আসবে যে আলাপ আলোচনাটা চালিয়ে নেওয়া এবং পাল্টা শুল্ক আরো কিছুটা কমানো। বাংলাদেশের চাইতে ভারতের যে শুল্ক সেটি বেশি, তো এই কারণে দেখা যাবে কি যে বাংলাদেশ ভারতের তৈরি পোশাকের বাজারে কিছুটা হয়তো দখল করতে পারবে। তবে ভিন্ন মত দিচ্ছেন অনেকে। জানান, এই শুল্ক হারের বিপরীতে যুক্তরাষ্ট্রকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার তুলনায় অর্জন কম। এটা পাওয়ার জন্য আমাদেরকে অনেকগুলো কমিটমেন্ট করতে হয়েছে। 25টি বোয়িং বিমান কিনতে হবে, আমরা তেল কিনবো, আমরা হুইট কিনবো, গ্যাস কিনবো আমেরিকার কাছ থেকে। সেগুলো সাধারণত মার্কেট প্রাইস থেকে বেশি দামে অলরেডি আমরা কমিট করেছি। আগামী 5 বছর আমরা ওদের কাছ থেকে কেনাকাটা করব। সেইখানে যে আমরা বেশি টাকা পেমেন্ট করব, সেটা যদি আপনি বিবেচনায় নেন, তাহলে আমরা কিন্তু জিততে পারিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের দেয়া 20% শুল্ক এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি বাজারে বাধাগ্রস্ত হবে না বলে অভিমত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। বলেন, শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের নতুন বাজারে প্রবেশ করা ও ভবিষ্যতে শুল্ক কমানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমেরিকান মার্কেটে যারা আমাদের সাথে প্রতিযোগিতা করছে, আমাদের 20%, পাকিস্তানের 19%, ভিয়েতনাম 20%, ভারত 25%। তো সেই দিক থেকে আমার প্রতিযোগিতায় আপাতত আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। যে শুল্ক নির্ধারণ করা হয়েছে সেই হিসেবে বাংলাদেশ তুলনামূলক একটি সন্তোষজনক অবস্থানে রয়েছে বলেও মনে করেন তিনি। অন্তত আমাদের রপ্তানিকারকরা বাধাগ্রস্ত হবে না। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। আগামী 5 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। গতরাত 12টায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে কথা বলেন মাহফুজ আলম। এ সময় ঘোষণাপত্র ইস্যুকে গণ আকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগস্টের 5 তারিখের মধ্যে যে কোনো দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এটি প্রকাশ করবেন। ঘোষণাপত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর টানা 3 মেয়াদের 15 বছরের শাসনামলে বিএনপি, জামায়াত সহ বিরোধী দলগুলোর সংগ্রামকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়া বিএনপির মতামতের ভিত্তিতে 75-এর 7 নভেম্বরের সিপাহী বিপ্লব, 1979 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের করা সংবিধানের 5ম সংশোধনীকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। গুলশানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির মামলায় জানে আলম অপু নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে 6 জনকে গ্রেপ্তার করা হলো। এদিকে নানা অভিযোগে 24 ঘন্টায় নিষিদ্ধ আওয়ামী লীগের 8 জন সহ 254 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগস্ট কেন্দ্রিক কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলেও জানিয়েছে ডিএমপি। ইউসুফ ভুইয়ার রিপোর্ট। শুক্রবার বিকেলে গুলশানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি মামলার অগ্রগতি ও বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিং করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরবর্তীতে তারা ওখান থেকে চলে আসে। ব্রিফিংয়ে ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, গুলশানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির মামলায় জানে আলম ওরফে অপু নামে আরও এক সমন্বয়ক পরিচয় দানকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে 6 জনকে গ্রেপ্তার করা হলো। আজ সকালে রাজধানীর গোপীবাগ হতে জানে আলম ওরফে তপুকে গ্রেফতার করা হয়। এই নিয়ে এই মামলায় এ পর্যন্ত মোট 6 জনকে গ্রেফতার করা হলো। এদিকে 24 ঘন্টায় বিভিন্ন অভিযোগে 254 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের 8 নেতাকর্মী। গত 24 ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের 8 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। গত 24 ঘন্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে 254 জনকে গ্রেফতার করা হয়। ডিএমপি আরও জানিয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে গোপন তৎপরতা চালাতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বৈষম্য বিরোধী। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। 5 আগস্টে পথ পরিবর্তনের সময় সুযোগ বুঝে বিভিন্ন কারাগার থেকে পালানো 2200 কারাবন্দীর মধ্যে 700 আসামি এখনও পলাতক। তাদের জেলে ফেরত আনতে 5টি মামলা করা হয়েছে বলে জানান কারা মহাপরিদর্শক সৈয়দ মোহাম্মদ মোহাতের হোসেন। সাবরিনা মজুমদারের রিপোর্টে জানুন বিস্তারিত। গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর দেশের বেশ কয়েকটি কারাগারে বিদ্রোহ করে বন্দীরা। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের দেয়াল টপকে পালিয়ে যায় 200-রও বেশি বন্দী। শুধু কাশিমপুর নয়, নরসিংদী, কুষ্টিয়া, বগুড়া সহ দেশের 5টি কারাগার থেকে পালানোর জন্য বাইরে থেকে হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। এসব কারাগার থেকে সব মিলিয়ে পালিয়ে যায় প্রায় 2200 আসামি। সে সময় পালিয়ে যায় জঙ্গি সংশ্লিষ্ট মামলা ও শীর্ষ সন্ত্রাসীদের মতো ঝুঁকিপূর্ণ 70 আসামিও। তবে সে সময় আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান নাজুক হলেও পরে সক্ষমতার পরিচয় দিয়েছে কারা অধিদপ্তর। পলাতকদের মধ্যে প্রায় 1500 জনকে গ্রেফতার করা হয়েছে, আর কিছু আসামি নিজে থেকে জেলখানায় ফিরে এসেছে।
তবে এখনও ধরাছোঁয়ার বাইরে আছে 700 আসামি। তাদের বিরুদ্ধে 5টি মামলা করেছে কারা কর্তৃপক্ষ। কিছু বন্দী নিজের ইচ্ছে ফেরত এসছে, কিছু বন্দী রিঅ্যারেস্ট হয়েছে। জেল পালাতক আসলে সবার বিরুদ্ধে আমরা বিভিন্ন কারাগার থেকে যারা পালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করেছি। ল এনফোর্সিং এজেন্সি তাদেরকে গ্রেপ্তারের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখছে এবং মাঝে মধ্যেই ধরা পড়ছে। বাট শুরুর দিকে যেমন ধরা পড়ার সংখ্যাটা অধিক ছিল, বর্তমান সংখ্যাটা কমে এসছে। মানে মেবি হয়তোবা তাদের হয়তোবা খুঁজে পাওয়া যাচ্ছে না অথবা ঠিকানা পরিবর্তন করছে বিভিন্ন কারণে। একই সঙ্গে গ্রেপ্তার করে আনাও ফেরত আসাদের কারাগারের মধ্যে বিশেষ নজরদারিতে রাখার কথাও জানান কারা মহাপরিদর্শক। আমাদের জেলের ভিতরে কিছু প্রসিডিউর আছে, তাদেরকে বিশেষভাবে আইডেন্টিফাই করা এবং তাদেরকে বিশেষ নজরে রাখা এবং জেল বিধি অনুসারে কিছু পানিশমেন্টও তারা ভিতরে তাদেরকে যেতে হবে। সারা দেশের ঝুঁকিপূর্ণ কারাগারগুলো সংস্কার ও আধুনিকায়নের কথাও জানান মোতাহের হোসেন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। লালমনিরহাটের বাজারে ঊর্ধ্বমুখী শাক, সবজি ও মাছ মাংসের বাজার, এ বিষয়ে বিস্তারিত জানতে চেষ্টা করব আমরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। আমরা যুক্ত হচ্ছি। জামাল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জামাল, দাম বাড়ার পেছনের প্রধান কারণগুলো কি এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের প্রতিক্রিয়া কেমন এই দাম বাড়ার বিষয় আমাদের জানাবেন। অতসী, লালমনিরহাটে সম্প্রতি আবারও কিন্তু সকল ধরনের সবজির বাজার, মাছ মাংসের বাজার ঊর্ধ্বমুখী হয়েছে এবং এই বাজার ঊর্ধ্বমুখী হওয়ার পেছনের যে কারণ সেটি কিন্তু আসলে আবারও সিন্ডিকেট কিন্তু শক্তিশালী হয়েছে বলে যা ভোক্তা রয়েছে এবং বিক্রেতা যারা রয়েছে তারা কিন্তু দাবি করছে। আমরা সকালবেলা লালমনিরহাটের গোশালা বাজারে এসে খবর নিয়ে দেখেছি এই পাইকারি বাজার হলেও এই বাজারেও কিন্তু সকাল থেকে সবজির দাম ধীরে ধীরে বাড়া অব্যাহত রয়েছে। বিশেষ করে গাজরের কথা যদি বলি, গাজর কিন্তু প্রায় 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একটু ক্যামেরার চোখে দেখাতে চাই যে সাধারণত এই সময়ে কিন্তু এই গোশালা বাজারে প্রচুর ভিড় থাকার কথা, কিন্তু হঠাৎ এই বাজার ঊর্ধ্বমুখী হওয়ার কারণে কিন্তু খুব একটি চাহিদা ভোক্তাদের মধ্যে আমরা দেখছি না। বাজারের দাম হিসেবে যদি বলতে চাই, শুধুমাত্র আলুর দাম 18 থেকে 20 টাকা ব্যতীত পেঁয়াজের দামও কিন্তু গত এক সপ্তাহের তুলনায় প্রতি কেজিতে 20 টাকা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে পেঁয়াজ 50 টাকা কেজি দরে বিক্রি হলেও আজকে কিন্তু 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো 160 টাকা দরে বিক্রি হচ্ছে এবং এছাড়া বইকচু 35 টাকা, পটল 35 টাকা, কাঁচামরিচ 180 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর একটি বিষয় হচ্ছে, যদি সাধারণ মানুষ যে বিষয়টির উপর, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত মানুষ বা মধ্যবিত্ত মানুষরা আমিষের উপর চাহিদা মেটানোর ক্ষেত্রে ব্রয়লারের উপর নির্ভর করে, সেটির দামও কিন্তু মোটামুটি গত সপ্তাহের তুলনায় প্রতি কেজিতে 20 টাকা আসলে বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে 180 টাকা বিক্রি হলো, এ সপ্তাহে প্রায় 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস 700 টাকা বরাবরের মতোই। তবে মাছের বাজারের ক্ষেত্রেও কিন্তু 180 টাকার নিচে কোনো কেজি মাছ আসলে মিলছে না। সব মিলিয়ে যে ঊর্ধ্বমুখীর বাজারে, এই ঊর্ধ্বমুখীর বাজারে আসলে সাধারণ যে ভোক্তা রয়েছে তারা অনেকটাই বিপাকে পড়েছে এবং বিক্রেতারা বলছে যে তাদের ক্রয় মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তারা বেশি দামে বিক্রয় করছেন এবং বাজারে ভোক্তা অধিকারের অভিযান কিন্তু আসলে চোখে পড়ার মতো আমরা লক্ষণীয়ভাবে পাইনি। সব মিলিয়ে বলতে চাই যে এই ঊর্ধ্বমুখীর বাজার যাতে নিয়ন্ত্রণ করা হয় সেই জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জেনেছেন সাধারণ ভোক্তারা এবং এক্ষেত্রে যারা বিক্রেতা রয়েছেন তারাও কিন্তু দাবি জানিয়েছেন যদি তারা কম মূল্যে ক্রয় করতে পারেন সেক্ষেত্রে তারা কম মূল্যে বিক্রয় করবে। এই ছিল লালমনিরহাট থেকে সবজির বাজার, মাছ মাংসের বাজারের সর্বশেষ খবর। অতসী। জামাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, লালমনিরহাটে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার এবং সেসব নিয়ে জানছিলাম, বাজার পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জামাল বাদশা। গাইবান্ধার পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3 তলা ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গেল 5 আগস্টের পর ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেই গা ঢাকা দেওয়ায় ভবন নির্মাণের দায়িত্ব হাতে তুলে নেন এলজিডির উপসহকারী প্রকৌশলী হেলাল হোসেন। এলাকাবাসীর অভিযোগ, শুরু থেকে ব্যবহার করা হয়েছে নিম্নমানের ইট সহ নির্মাণ সামগ্রী। কাজ শেষ না হলেও সিঁড়ির পলেস্তারা খসে পড়ছে, বিমে দেখা দিয়েছে ফাটল। এসএম মইনুল হুদার রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। 2023-24 অর্থ বছরে 1,23,98,000 টাকা ব্যয়ে গাইবান্ধার পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 3 তলা ভবন নির্মাণের দায়িত্ব পায় খুলনার মেসার্স এস জামান এন্টারপ্রাইজ।
শুরু থেকে নির্মাণ সামগ্রীর মান নিয়ে অভিযোগ তোলেন এলাকাবাসী। শিডিউল অনুযায়ী সিঁড়িতে পাথর দেওয়ার কথা থাকলেও দেয়া হয় ইটের খোয়া। স্কুল সম্বন্ধে অভিযোগ, দরজা যে কাঠ দেওয়ার কথা ছিল সেটা দেয়নি এবং গ্রিল জানলা দরজা এগুলো নর্মাল। চিলেকোটা ঢালাই পাথর দিয়ে ছিল, সম্পূর্ণটাই খদে করছে। দরজা দেওয়ার কথা ছিল মেহগনি কাঠের, তারা পাওয়ারফুল দেখে দরজা দিয়ে গেছে নম্বু কাঠের। গেল 5 আগস্টের পর ঠিকাদার গা ঢাকা দেয়। এতে ভবনের অসমাপ্ত নির্মাণ কাজ শুরু করেন এলজিডির উপসহকারী প্রকৌশলী হেলালুর রহমান। কিন্তু নির্মাণ সামগ্রীর মান নিয়ে আবারও প্রশ্ন তোলেন এলাকাবাসী। আমরা শুনলাম যে হেলাল সাহেব নাকি করতেছে, ওটা হেলাল ইঞ্জিনিয়ার সম্ভবত, আমার দায়িত্ব নাকি দিছে অফিসারেরা যে কাজটা সম্পূর্ণ করো। অবশ্যই উপরে যদি খারাপ হয়ে থাকে তাহলে নিচের কাজও খারাপ হয়েছে। এখানে যে অনেক কাজটা হয়েছে, 2 নম্বরের কাজটা হয়েছে, তার বিচার হোক। ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার জানান, অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। একটা ইটের লেয়ার দেওয়া হচ্ছে বা সিমেন্টের লেয়ার দেওয়া হচ্ছে, সেটা তিনি উঠে নিতে বলেছেন, কেউ এটা প্রপারলি হয়নি বলে জানিয়েছেন। তো সেই নির্দেশনা আমাদের সার্ভিস ইঞ্জিনিয়ার যিনি আছেন তাকে দেওয়া হচ্ছে। এর বাইরে হচ্ছে দরজা এবং জানালা নিয়ে কিছু অবজেকশন ছিল। তো দরজা এবং জানালা হচ্ছে যে অবজেকশন দেওয়া হচ্ছে, জানালার ক্ষেত্রে সেগুলো হচ্ছে কিছুটা সত্যতা রয়েছে। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত প্রকৌশলী হেলালুর রহমানের মুখোমুখি হলে তিনি তা অস্বীকার করেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। অভিযোগ যেহেতু হয়েছে, এই অভিযোগটা নিশ্চয়ই আমরা যদি সত্যি প্রমাণিত হয় ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিব। ব্যবস্থা নিলে যেটা উপকার হবে, আমাদের মধ্যে যদি অন্যান্য লোকজন এরকম থাকে তারও সতর্ক হবে। দোষীদের বিচার এবং মানসম্মত নির্মাণ সামগ্রী ব্যবহারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।